আমার গয়না বন্ধক দিয়ে আমরা এই বিজনেসে আসি। প্রথমে আমরা দুজন থেকে শুরু করি, আমি হাজবেন্ড, আমার বোন আর একটা স্টাফ আর একজন আমার দাদা। রোজকার জীবনের ব্যস্ততা, সংসারের দায়িত্ব আর স্বপ্ন পূরণের হাজারো চ্যালেঞ্জ সামলে যারা নিজেদের লক্ষ্য পূরণ করে চলেছে তারাই হলো আসল দিদি নাম্বার ওয়ান। আজও এমন চারজন দিদির গল্প শুনবো। অন্তরা, তোমার মায়ের স্বপ্ন ছিল তুমি অনেক বড় হবে, ভালো পড়াশোনা করবে। হ্যাঁ দিদি। একমাত্র মেয়ে বাবা মার? হ্যাঁ, একমাত্র ওই মেয়ে জন্যই বাবা মার। আমার এত স্বপ্ন। তো সেই স্বপ্ন তুমি পূরণ করেছো। হ্যাঁ দিদি, এখন প্রফেশনটাও সামলাচ্ছি, তার সাথে সাথে ভারতনাট্যম ডান্সার, ওটা আমার প্যাশন। ওরে বাবা, ওটাও আবার আছে? হ্যাঁ। আচ্ছা, মানে সব তুমি সারাক্ষণ তোমার ব্যস্তই থাকো? হ্যাঁ, ছোটবেলা থেকে দিদি পড়াশোনাকে খুব মন দিয়ে করেছি, পড়াশোনা করতে খুবই ভালো লাগতো। তারপরে একটা নির্দিষ্ট টাইমের পর মা বাবা দুজনে প্রচুর আমাকে টাইম দিয়েছে এবং সবচেয়ে বড় কথা আমার একটা জেদ চেপে গেছিলো যে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আসলে সবচেয়ে বড় যেটা প্রবলেম ছিল দিদি, সেটা হচ্ছে মেয়ে হওয়া নিয়ে। মানে জন্মের পরেই একটা সর্বপ্রথমেই প্রবলেমটা আসে যে মেয়ে কেন হলো, বংশে। সেটা কি পরিবার থেকে? হ্যাঁ, পরিবার, দূর সম্পর্কের আত্মীয়রা, পাড়া প্রতিবেশী সবাই মানে মেয়ে হয়েছে বলে আর কি একটা ট্রোল, মজা, ফিস্ট করা, এরকম টাইপের মজা। তো আমার হঠাৎ করে ক্লাস 9-এ মানে হঠাৎ করে আমি সব ভুলে যেতে শুরু করি। তো ডাক্তার দেখানো হয়, 1 বছর ধরে আমার কাউন্সিলিং চলে মাধ্যমিকের আগে। কাউন্সিলিংয়ে একটাই জিনিস ধরা পড়ে যে অতিরিক্ত আমি টেনশন করেছি, যে আমাকে ফার্স্ট হতে হবে এটাই ধরা পড়ে, সেজন্য শিরা অবধি ব্রেনে শুকিয়ে যেতে শুরু করে। যে আমার মাথাতে ওটা একটা ফোবিয়া টাইপের ঢুকে গেছিল যে আমি যদি ফার্স্ট না হই তাহলে আমার আর জীবনটা বৃথা। আর সেটা বাবা মা সবসময় বলতো? হ্যাঁ, সবসময় আমার কানের মধ্যে ওটাই ঢুকে গেছিল যে আমাকে প্রুফ করতে হবে। তো তারপরে আস্তে আস্তে আমি নিজেকেও ইমপ্রুভ করার চেষ্টা করি। মা বাবা প্রচুর আমাকে সময় দেয়, মা মেনলি প্রচুর আমাকে টাইম দেয়, বাবাও লোকের কথা কান দেয়নি, সেই সময় প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করার চেষ্টা করে। কারণ এত বাজে কথা শুনেছি না, মানে বলার নয়, শুধু মেয়ে হওয়ার জন্য। তো মায়ের এটাই আত্মসম্মানে লেগে যায় যে মেয়ে কোনো অংশে ছেলের থেকে কম নয়, আমি সেটা প্রুফ করব। তারপরে মাধ্যমিকের রেজাল্ট কেমন? মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে দিদি, আমার 96% ছিল, উচ্চ মাধ্যমিকে 98% ছিল। আমি রানিং ইয়ারে সবগুলোতে এত ভালো রেজাল্ট করেছি। আমি রানিং ইয়ারে জয়েন্ট এন্ট্রান্স তারপরে দিই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি বিটেক করি গভর্নমেন্ট কলেজ থেকে বহরমপুরে, স্টেট গভর্নমেন্টে। ওখানেই ফার্স্ট হই, বেস্ট গার্লস স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাই কলেজের মধ্যে 2025 সালে। আমি দুটো জব অফার লেটার পাই। তার সাথে আমার জীবনের একটা স্বপ্ন ছিল আইআইটি পাওয়া। তো ভগবানের আশীর্বাদে আমার সায় দিয়েছে এবং আমার চেষ্টাতেও গুরু বাবার আশীর্বাদে আমি এমটেকে আইআইটি পাটনাতে চান্স পেয়েছি এবং ওটা কন্টিনিউ করছি। তার সাথে আমি টেক মহেন্দ্রাতে ইন্টার্নশিপ কন্টিনিউ করছি। আজকে সেই সমস্ত মানুষরা সব কি বলছে যারা বলেছিল বিয়ে দিয়ে দাও? তারা এখন ডাকে দিদি, যারা ফিস্ট করেছিল তারা এখন বলে তোর মতন মেয়ে হয় না, আইআইটিতে পড়ছে। আমাদের আত্মীয় বা আমাদের নর্মালি পাড়াতেও যারা এত কটু কথা বলেছিল, তারপরে ডান্স নিয়েও তারা খুব নাম করে, তারা এখন মাকে বলে যে মানে মেয়ে হয়েছে সেটাই বেঁচে গেছো। মানে আমি মা বাবার প্রচুর সম্মান রক্ষা করতে পেরেছি। আপনারা এত ভালোভাবে মেয়েকে গাইড করেছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনাদের গাইডেন্সেই আজকে মেয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। খুব ভালো, ভেরি গুড। অন্তরা, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। সঞ্জিতা বিশ্বাস দিদি। টিভি সারাইয়ের দোকান। হ্যাঁ, তো এই কাজটা কেন শিখলে বা কিভাবে এটা শুরু হলো? এটা আমার হাজবেন্ডের বিজনেস। আমার হাজবেন্ড আগে ব্যাঙ্গালোর থাকতো। আচ্ছা। এবার কিছু পারিবারিক কারণে ওকে ওখান থেকে চলে আসতে হয় বাধ্য হয়ে। তখন ও পুরো জবলেস। আমাদের বিয়েও তখন লাভ ম্যারেজ, বিয়ে ঠিক হয়ে যায়। বাড়িতে কাউকে আমরা কিছু বলিনি। ওয়েব ডেভেলপার, ওই কাজটা জানতো, মানে ও এইরকম একটা কোম্পানিতেও কাজ করতো। তখন ও জব খুঁজছিল যে কোথায় জব করবো আবার নতুন করে। বিয়ের ডেটটাও চলে এসছে আমাদের। তার বলছে এখন তুমি একটু শান্ত হয়ে থাকো, বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা দেখবো কী করি। বিয়ের পরে ম্যাম 10 দিনের মাথায় আমরা ঠিক করি আমরা নতুন করে বিজনেসটা স্টার্ট করব। আমাদের কাছে সেরকম পুঁজি নেই, কারণ বিয়ে হয়ে গেছে, বাবা অনেকটা টাকা খরচ করে বিয়ে দিয়েছে, শ্বশুর মশাই সেম, হাজব্যান্ড যেহেতু একটু জব করতো, ওর কিছু অ্যামাউন্ট ছিল জমানো। আর আমার গয়না বন্ধক দিয়ে আমরা এই বিজনেসে আসি। প্রথমে আমরা দুজন থেকে শুরু করি, আমি হাজব্যান্ড, আমার বোন আর একটা স্টাফ আর একজন আমার দাদা। আমরা এই কজন মিলে স্টার্ট করি। তো কতদিনে তুমি শিখলে? কারণ টিভি মেকানিক মানে টিভি সারাই করা তো চারটিখানি কথা নয়। যারা টেকনিশিয়ান আছেন, যারা আমি তো এখন মানে একটু ওরা যেহেতু চলে এসছে, আমার একটু প্রেশারটা কমে গেছে। আমি এখন ওদের সাথে দেখতে দেখতে শিখে গেছি। ওরা আমাকে শিখেছে ম্যাম এটা এভাবে করুন, এটা এভাবে করুন, এইভাবে হয়ে গেছে। কতদিন হলো শুরু করেছো? ম্যাম 6 বছর। দেখো 6 বছরে কোথায় চলে গেছে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ। অনেক লোকের অনেক কথা শুনেছি, মানে কাজ চলে যাওয়ার পর থেকে আমরা প্রচুর কষ্ট করেছি দুজনে। এতদিন নিজের ব্যবসাকে দাঁড় করানোর জন্য করেছো।
একটা ব্যবসা যখন দাঁড়িয়ে যায় তখন সেটাকে ধরে রাখার জন্য তার থেকে বেশি পরিশ্রম এখন আরো বেশি কষ্ট। এক্স্যাক্ট, খুব ভালো, অল দ্য বেস্ট সঞ্জিতা, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। শূন্য থেকে শুরু করে কি করে আকাশ ছোঁয়া যায় এই হচ্ছে গল্প। ভেরি গুড, অল দ্য বেস্ট সঞ্জিতা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। শুভ্রা, জামা কাপড়ের ব্যবসা তোমার। হ্যাঁ, জামা কাপড়ের শুনি ব্যবসা। তোমার গল্প। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। ভালোবেসে বিয়ে? না না না, অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। আচ্ছা। দেখাশোনা করে বিয়ে হয়। আমার হাজবেন্ড ফলের ব্যবসা করতো। আমার বিয়ে 1.5 বছরের মাথায় বাচ্চা আসে পেটে। 5 মাসের মাথায় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তারপর আবার 2 বছরের মাথায় আমার আবার একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটাও 4 দিনের মাথায় মারা যায়। বাচ্চাটার হার্ট ব্লক ছিল, ওই জন্য মারা যায়। তারপর আস্তে আস্তে ওর ব্যবসাটাও ডাউন হতে লাগে, দিয়ে টোটো কিনে হয়। এখন ও বর্তমানে টোটো চালায়। এখন আমার পেটে একটা সিস্ট হয়েছে, সিস্টটা রিমুভ করা যাবে না। রিমুভ করালে আমি আর কোনোদিন মা হতে পারবো না, যার জন্য রিমুভ করানো যাবে না। ওই সিস্টটা নিয়েই আমাকে বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতে হবে। তাতে কোনো অসুবিধা হবে না? আর ডাক্তার বলেছে IVF করাতে। হ্যাঁ। IVF করাতে গেলে তো অনেক খরচ, এবার আমাদের সেই সামর্থ্য নেই। তাই ওই হাটে জামা কাপড়ের ব্যবসাটা শুরু করি। এটা কতদিন হলো করছো? 2 বছর হলো। আমি সমস্ত কিছু রাখি, বাচ্চাদের জামা কাপড়, শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, অ্যাপ্লিক শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, শার্ট, ছেলেদের শার্ট, সমস্ত কিছু রাখি। ওই ব্যবসা করেই এখন কঙ্কালীতলায় মায়ের মন্দিরের সামনেই। এই যে তুমি সারাদিন পরিশ্রম করছো, তার তোমার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা একটু হয়, কিন্তু সমস্যাটাকে তো সমস্যা ভাবলে চলবে না। হ্যাঁ, না তোমার অন্যান্য তো তুমি পরিশ্রম করো, তুমি যে কাজকর্ম করো, যাতায়াত করো, বাস ট্রামে উঠছো নামছো, তাতে তোমার কোনো সমস্যা হতে পারে না তো? সেটা না। তুমি ডাক্তারের সাথে কথা বলে? হ্যাঁ, কথা বলেছি। মানে সিস্টটা রিমুভ করাতে গেলে আমাকে একটু পরিশ্রমও করতে হবে। বুঝতে পেরেছি কি বলতে চেয়েছে তোমার ডাক্তার, যে তোমাকে একটু রোগা হতে হবে। তো রোগা হতে হওয়ার জন্য কি করছো তুমি? রোগা হওয়ার জন্য অনেক কিছুই করেছি, কিন্তু কোনো কিছুই কাজে লাগে না। আমি যদি জল খাই তাতেও মোটা হয়ে যায়। সন্তান চলে যাওয়া মায়ের কাছে যে কতটা কষ্টের, সেটা যারা মা তারা বুঝতে পারে। যাতে আগামী দিনে তোমাকে আর চোখের জল ফেলতে না হয় শুভ্রা, তার জন্য কিন্তু তোমাকে এখন থেকে তৈরি করতে হবে নিজেকে। বাচ্চা না হওয়ার জন্য দিদি অনেকের কাছে অনেক কথাই শুনেছি, কিন্তু সমাজ অনেকে অনেক কথা বলবে, দেখছো না? সব গল্প শুনছো না? অন্তরার গল্প, সঞ্জিতার গল্প, সবাইকে শুনতে হয়েছে জীবনে। অনেক মানুষ আছে সমাজে যাদের কাজ হচ্ছে শুধু লোকে খোঁটা দেওয়া, লোকে টিপ্পনি করা, মানুষকে নিচে নামানো। এরকম প্রচুর মানুষ আছে। আমরা যারা রাজনীতির মানুষ, আমরা যারা অভিনেত্রী, সবাই জানে যে আমাদেরকে কি করা হয় সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং। আমরা সেগুলো কানে দিই না, কারণ যদি কানে দিই তাহলে জীবনে কোনোদিনও কোনো কাজ করতে পারবো না, জীবনে উঠতেই পারবো না উপরে। ওগুলো কখনো ভাববে না। এরপরে শুভ্রাকে আমি 1-1.5 বছর পরে দেখতে চাই আবার দিদি নাম্বার 1-এর মঞ্চে, সুখবর নিয়ে। রোগা শুভ্রা দেখতে চাই, রোগা শুভ্রা।